স্টুডেন্ট গুড ইভিনিং, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম ডেট অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। যারা এখনও জানো না তাদেরকে বলি, গ্রুপ সির এক্সাম হবে 20 ফেব্রুয়ারি অ্যান্ড গ্রুপ ডির এক্সাম হতে চলেছে 1 মার্চ। তো একটা কথাই বলার, পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, মাত্র হাতে 1 মাস টাইম। তাই তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। এবং তোমাদের কথা মাথায় রেখে আজ থেকে আমরা WBSSC স্পেশাল ক্লাস শুরু করছি, যাতে থাকবে 30টি বাছাই করা প্রশ্ন এবং একদম নতুন সিলেবাস অনুযায়ী ধরে ধরে টপিক ওয়াইজ তোমাদের করানো হবে। এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের এই ক্লাসটা হবে। এছাড়াও তোমরা স্বপ্নপূরণ একাডেমিতে পেয়ে যাবে ডেইলি লাইভ ক্লাসেস মনডে টু স্যাটারডে, এবং ফ্রি মেটেরিয়াল পেয়ে যাবে, লাইভ ক্লাসেস পেয়ে যাবে, এবং তোমরা তার সাথে রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। এবার বলি, WBSSC যারা এখনও অবধি গ্রুপ সিটির সিলেবাস পাওনি তাদের জন্য আমি এখানে সিলেবাসটা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপ সি সিলেবাস, যেখানে জিকের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরেই আমাদের প্রত্যেকটা প্রশ্ন সেট তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাস, এবং এটা হচ্ছে যে গ্রুপ ডি সিলেবাস, তোমরা দেখে নাও। এরপর আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাব। তো চলো, ফার্স্ট কোশ্চেন, আজকের আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে। তো এখান থেকে আমাদের আজকের টপিক শুরু হবে। প্রথম প্রশ্ন দিয়েছে, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? তো তোমরা প্রশ্নগুলোর কিন্তু প্রত্যেকটার উত্তর দেবে এবং কমেন্ট বক্সের শেষে লিখবে কয়টা প্রশ্নের উত্তর তোমাদের ঠিক হয়েছে। তো চলো শুরু করা যাক। বলেছে, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ সিকিম রাজ্যে অবস্থিত। অপশন সি হয়ে যাবে উত্তর। এবং এই কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে আমাদের আরও কিছু জিকের প্রশ্ন পড়তে হবে। যেমন ধরো, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গর উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গর উচ্চতা 8598 মিটার। এগুলো কিন্তু তোমরা নোট করে নেবে। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা 8598 মিটার। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গকে বিশ্বের তৃতীয় উচ্চতম শিখরও বলা হয়। এবার বিশ্বের তৃতীয় উচ্চতম শিখর তো আমরা জানলাম কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। তাহলে যদি বলে বিশ্বের প্রথম উচ্চতম শিখর, কি হবে? মাউন্ট এভারেস্ট। এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিখর কি হবে? K2 বা গডউইন অস্টিন। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর সাথে সিকিম রাজ্য নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিকে, সিকিম রাজ্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘা নামে একটি জাতীয় উদ্যান ও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্নের দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1956 সালে। 1956 এর অপশন কিন্তু উত্তর হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন এর মধ্যে আছে, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন প্রণীত হয় কিন্তু 1955 সালে। 1955 সালে প্রণীত হয়, কিন্তু এটি কার্যকর বা বলবৎ হয় 1956 সালে। তাই এটার উত্তর হয়ে যাবে 1956। তো চলো এবার তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। এরপর হচ্ছে, পেনিসিল কে আবিষ্কার করেন? পেনিসিল কে আবিষ্কার করেন? পেনিসিল আবিষ্কার করেন ফ্লেমিং। ফ্লেমিং। তো তোমাদের আরেকটি কথা বলে রাখি, এই যে আবিষ্কার করেন, পেনিসিলকে আবিষ্কার করেন, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক WBSSCর। পেনিসিল আবিষ্কার কে করেন, বা যে কোনো আবিষ্কার বা আবিষ্কারকের নাম দিয়ে দেবে, তোমাদের কে আবিষ্কার করেন বা কত সালে আবিষ্কার করেন, এগুলো কিন্তু তোমাদের জানতে চাওয়া হবে। এবং এই যে ফ্লেমিংয়ের কথা বলছি, ইনি ছিলেন স্কটল্যান্ডের একজন নাগরিক, এবং এই পেনিসিল আবিষ্কার করেন তিনি 1928 সালে। 1928 সালে তিনি পেনিসিল আবিষ্কার করেন। চলো এবার আমাদের পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? আমাদের 4 নম্বর প্রশ্ন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং এখানে যে রাসায়নিক নামগুলো দিয়েছে, রাসায়নিক নামটাও কিন্তু আমাদের WBSSC গ্রুপ সিটি সিলেবাসে আছে। বিভিন্ন নাম দিয়ে দেবে, যার রাসায়নিক নামগুলো তোমাদের জানতে চাওয়া হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক।
নেক্সট প্রশ্ন হচ্ছে পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়? চলো উত্তর দাও দেখি। পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়? উত্তর হয়ে যাবে জয়পুর। জয়পুর। এখানে পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। পিঙ্ক সিটি এখানে দিয়েছে এবং তোমাদের আরও দিতে পারে সিটি অফ জয় কোন শহরকে বলা হয়। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। আরও দিতে পারে সিটি অফ লেকস কোন শহরকে বলা হয়। সিটি অফ লেক বলা হয় উদয়পুর শহরকে। এরকম বিভিন্ন নাম দিয়ে দেবে, যাতে বিভিন্ন শহরের ছদ্মনাম তোমাদের পড়তে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে কিন্তু শিশুদের পায়ের হাড় বেঁকে যায়। এখানে বিভিন্ন ধরনের ভিটামিন বা রোগের নাম বলে দেবে, যেগুলো কোন ভিটামিন এরকম। এই টপিকটাও কিন্তু WBSSCর একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটা 2017 সালে এসেছিল। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 2017 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন, রামসার সাইট কথাটি কোনটির সাথে সম্পর্কিত? কোনটির সাথে সম্পর্কিত? রামসার সাইট কোনটির সাথে সম্পর্কিত? এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, জলাভূমি। রামসার সাইট একটি জলাভূমি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো। তেলেঙ্গানা রাজ্যটি কোন সালে গঠিত হয়েছে? চলো, তেলেঙ্গানা রাজ্যটি 2014 সালে গঠিত হয়েছে। তেলেঙ্গানা রাজ্যটি 2014 সালে আরও কিছু সেকেন্ড জুন কিন্তু গঠিত হয়েছে। 2 জুন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে এবং এই তেলেঙ্গানার রাজধানী সেটা জানতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, তোমরা এগুলো একটু নোট করে নিও। এর সাথে সাথে তোমাদের আরও অন্য রাজ্যে দিয়ে দিতে পারে কবে গঠিত হয়েছে বা তাদের রাজধানীর নাম। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন আমাদের চলে এসেছে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, আফ্রিকাতে অবস্থিত। এরকমই আরও জলপ্রপাতের নাম দিয়ে দেবে, যেমন অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত। তো জলপ্রপাতের টপিকটা বিভিন্ন জলপ্রপাত কোথায় কি অবস্থিত একটু দেখে নিও তোমরা। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের কোষে থাকে, মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম কতগুলি থাকে? চলো, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলতে গেলে। এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। চলো এটার উত্তর দাও তোমরা। এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 নম্বর অ্যান্সারটি 46টি বা 23 জোড়াটাও তোমরা মনে রাখবে। 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে কিন্তু আমাদের শরীরে। অনেক জায়গায় কিন্তু জোড়া হিসেবেও অপশন থাকে, তো তোমরা তখন গুলিয়ে ফেলবে, তাই 23 জোড়া। চলো এবার নেক্সট কোয়েশ্চেন, প্রবাসী ভারতীয় দিবস বা NRI ডে কবে? প্রবাসী ভারতীয় দিবস বা NRI ডে কবে? অপশন নাম্বার সি, 9 জানুয়ারি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন? এটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এটার অ্যান্সার হয়ে যাবে লুই পাস্তুর। লুই পাস্তুর, বিয়ের অ্যান্সারটা এটা হয়ে যাবে। এরকমই বিভিন্ন টিকা বা জলাতঙ্কের টিকাটাকে আবার র্যাবিস টিকাও বলা হয়। জলাতঙ্কের টিকাটাকে র্যাবিস টিকা বলা হয়। যদি বলে কোন বিজ্ঞানী র্যাবিস টিকা আবিষ্কার করেছিলেন, তো লুই পাস্তুর, একই অ্যান্সার হবে। র্যাবিস টিকা আর জলাতঙ্কের টিকা একই, ঠিক আছে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না? কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে তোমরা একটু বলো। এখানে উত্তর হয়ে যাবে হামিদ আনসারি, অপশন নাম্বার ডি, হামিদ আনসারি।
এবার এনার সম্বন্ধে একটু বলি। হামিদ আনসারি কিন্তু কোনো রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন উপরাষ্ট্রপতি। হামিদ আনসারি ছিল উপরাষ্ট্রপতি, যিনি 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিল। এবং আরেকটি প্রশ্ন তোমাদের বলে রাখি, তোমরা একটু নোট করে নিও। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন। এই অপশন নাম্বার এ, ইনি হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট রাষ্ট্রপতি। তোমরা একটু নোট করে নিও। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি। ও এর অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ। নীতি আয়োগ যোজনা কমিশনের পরিবর্তে এখন কাজ করছে নীতি আয়োগ। নেক্সট কোয়েশ্চেন, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? তোমাদের একটা কথা বলে দিই যে এই বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম পড়াটা কিন্তু আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। ছদ্মনামটা তোমরা একটু ছদ্মনামগুলো দেখে যাবে কার কি ছদ্মনাম। এখানে নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, অ্যান্সার। চলো এবার নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এবং তোমরা যখন এই টপিকটা পড়ছো, তোমাদের এই সান্দাকফুর সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ সান্দাকফুর বিষয়ে সমস্ত কিছু তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন, বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভূগোলের দিক থেকে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, চলো, ভারতের প্রথম তৈল খনি কোনটি? ভারতের প্রথম তৈল খনি কোনটি? ভারতের প্রথম তৈল খনি অপশন নাম্বার আমাদের বি হয়ে যাবে ডিগবয়, অ্যান্সার। ভারতের প্রথম তৈল খনি হচ্ছে যে ডিগবয়। চলো এবার নেক্সট, কলহন রচিত গ্রন্থটির নাম কি? কলহন রচিত গ্রন্থটির নাম কি? এই নিচের তিনটি অপশনের মধ্যে কোনটি কলহনের রচিত গ্রন্থ? এই গ্রন্থ বা কে কি লিখেছে এগুলোও কিন্তু সাহিত্যের বিষয়টাও কিন্তু WBSSC কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা এগুলো একটু দেখে নিও ভালো করে। এখানে অ্যান্সার হয়ে যাবে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কলহরের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি রচনা, যেটা তোমরা একটু মনে রাখবে। চলো নেক্সট, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয়? চলো অ্যান্সারটা হয়ে যাবে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে কে অভিহিত করেন যদি বলে, এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কে অভিহিত করেন? ভিনসেন্ট স্মিথ, ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ। ইনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছিলেন। তো চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দিল্লি চলো কে ধ্বনি তুলেছিলেন? দিল্লি চলো কে ধ্বনিটা তুলেছিলেন? এটির অ্যান্সার যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। চলো নেক্সট, লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন মূলত অধ্যক্ষ। অধ্যক্ষ সভাপতিত্ব করেন। চলো এবার নেক্সট, এটি হচ্ছে যে পলিটিক্যাল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয় কোন দিন? এটা তোমাদের বলতেই হবে অবশ্যই, কারণ এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু আগেই আলোচনা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 8-এ আলোচনা হয়েছে। চলো দেখি কে বলতে পারে।
এটা কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাও। চলো আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। অ্যান্সারটা থাক, আমি অ্যান্সারটা দেবো না, তোমরা আমাকে কমেন্টে জানাও এর অ্যান্সারটা কী হবে। এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। চলো চলো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে যে এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়? এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়? এখানে তোমরা একটু দেখে নিও, এটা একটু ঠিক করে নিও, প্রশস্তি বানান কিন্তু এখানে একটি হর্ষি হবে। এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ বলে কাকে অভিহিত করা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি, সমুদ্রগুপ্ত। চলো নেক্সট পারদের চতুর্থ অবস্থা কোনটি? পারদের চতুর্থ অবস্থা কোনটি? এটি কিন্তু সায়েন্সের দিক দিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পারদের চতুর্থ অবস্থান কোনটি? বলো। এখানে অ্যান্সার হয়ে যাবে প্লাজমা, অপশন নাম্বার 4 প্লাজমা। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় নাগরিকতা আইন কবে পাস হয়? ভারতীয় নাগরিকতা আইন কবে পাস হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অ্যান্সারটা দেখো। এখানে অ্যান্সার হয়ে যাবে 1955। 1955, অপশন নাম্বার 3, 1955। চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো তোমরা অ্যান্সার দাও, এর প্রশ্নের উত্তরটা কি হবে? অ্যান্সার হবে ইথিলিন, অপশন নাম্বার বি, ইথিলিন। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অ্যান্সারটা দাও তোমরা। রাজ্যসভার সভাপতিত্ব করেন মূলত উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। নেক্সট, খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল কোন শিলার তরল রূপ? এখানে বলে রাখি, এখানে যে শিলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই শিলাগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক। এই শিলার টপিকটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই শিলার টপিকটা তোমরা একটু ভালো করে দেখো WBSSCর তরফ থেকে। তো এর অ্যান্সারটা কি হবে বলো? খনিজ তেল কোন শিলার তরল রূপ? এর অ্যান্সারটা হয়ে যাবে পাললিক শিলা। এর অ্যান্সারটা হয়ে যাবে পাললিক শিলা। চলো এবার আমাদের লাস্ট প্রশ্ন, নেক্সট এবং লাস্ট প্রশ্ন দেখে নিই। আনন্দ মঠের রচয়িতা কে? এটি কিন্তু আমাদের রচয়িতা, মানে বিভিন্ন, এটা সাহিত্য থেকে একটি প্রশ্ন। সাহিত্যর দিকটা আমাদের SSCর তরফ থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক, সাহিত্য। আনন্দ মঠ এর রচয়িতা কে? আনন্দ মঠ। চলো অ্যান্সার দাও। আনন্দ মঠের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরকমই আরও যদি তোমাদের দেয়, কর্মযোগের রচয়িতা কে? কর্মযোগের রচয়িতা কিন্তু স্বামী বিবেকানন্দ হয়ে যাবে। যদি বলে গোড়া উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং শরৎচন্দ্রের দেনা পাওনা, শরৎচন্দ্রের লেখা। এরকম যে সমস্ত সাহিত্যের বিষয়টা আছে, কোনটি কার লেখা এবং ছদ্মনাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ SSCর তরফ থেকে, খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের লাস্ট কোশ্চেন আমাদের আলোচনা করা হয়ে গেলো। এরকমই আরও প্রশ্ন বা এরকমই আরও সেট কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তোমরা তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে একটি লাইক করে দিও ভিডিওটিতে। এবং কে কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো কমেন্ট বক্সে লিখে জানাও।